শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দিচ্ছ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। ঘুমের থেকে উঠেছি 5টার সময়। উঠে নিজে একটু আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ডোডো উঠে পড়েছে। ওকেও একটু ঘুম পাড়ানোর চেষ্টা করে ঘুম পাড়িয়ে ফেললাম। তো ও ঘুমোনো মাত্রই একেবারে সোজা সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি। আর আমাদের তো গ্রামের গৃহবধূদের নিত্যদিনের প্রয়োজনীয় সমস্ত কাজই রয়ে যায়। তো জানো তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো না, তাহলে সংসারে কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটে। আর চলো তোমাদেরকে বলবো যে কিভাবে সংসারে আয় উন্নতি ও শান্তি বজায় রাখা যায়, তারই কিন্তু ছোট ছোট 4টি টিপস দেবো। তো চলো, প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি। এতে করে জানো তো, সূর্য ওঠার আগে যদি ঘর দুয়ার পোছামুছি করে সংসারের সমস্ত কাজকর্ম করা যায় না, তাহলে কিন্তু সংসারে কোনো কিছুর অভাব বোঝা যায় না। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে আমার কিন্তু এই দিকটা ল্যাপা হয়ে যাচ্ছে, মানে দুয়ার ঘরে জল দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, সেই কারণে এই দুয়ারের মুখটা এই যে মাটিগুলো দিয়ে ল্যাপা হয় না, সেগুলো কিন্তু সবার পায়ে পায়ে করে চলে যায়। মানে বৃষ্টির জন্য জুতোতে তো জল থাকে, সেই কারণে। তো সেই জন্য জানো তো, একটু ভালো করে তোমার গোবর আর মাটি দিয়ে জায়গাটা লেপে নিলাম। তাহলে করে নোংরাটা উঠে গেলে পরেও পুরোটা উঠবে না, অল্প উঠে যাবে। যাই হোক, একটা টিপস কিন্তু তোমাদের সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে এইদিকে চলে এসেছি দুয়ার ঘরে মারুলিতে। আর এইদিকে যে ঝাপটা ফেলা থাকে না পর্দার মধ্যে, সেই ঝাপটাও তুলে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে যদি সংসারের সমস্ত কাজকর্ম করা যায়, তাহলে ভীষণ ভাল লাগে জানো। চারিদিকে পাখির কলরব, নিজের একটা শান্ত পরিবেশে যদি তোমরা কাজ করো না, দেখবা মাইন্ডটাও ফ্রেশ থাকে। আর সংসারের কাজগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে সময়ের মধ্যে পরিপাটিভাবে গুছিয়ে করা যায়। তো চলো, এই দিককার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, একেবারে ওই দিককার কাজকর্ম করে নিই। তো এইদিকে তো দেখলেই বাসন মাজা হয়ে গেছে। অবশ্য তোমাদের কাজ বাসন মাজাটা দেখায়নি। বাসনগুলো নিয়ে একেবারে চলে আসছি ঘরে। আর কড়াইটা দেখেছো, ওই যে পাশের এক কর্নারে রাখা আছে, বা কড়াইটা মেজে রেখে দিয়েছি। জলটা না শুকনো অবধি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সার্ফ চাই লেপে দিতে পারবো না। যাই হোক, এইদিকে অনেক কিছু আজকে কাচাকুচি রেখেছিলাম জানো। এই কাচাকুচি শেষ করতে করতেই যেন মনে হচ্ছে দিন কাবার হয়ে যায়। তো অনেক দিন ধরে কাচছি, ধরো টানা 4-5 দিন ধরে এক লাগাতার কেচে যাচ্ছি। ওদিক দিয়ে কুয়োর থেকে জলটাও তুলে নিলাম। আর এখন এই বর্ষার কারণে কুয়োর জলটা যেন ভীষণ ঘন, মানে নোংরা হয়ে গেছে। যেহেতু কুয়োর নিচ থেকে জল ওঠে, মাটি ধরো চারিপাশে লিক থাকে, তো সেইখানকার নোংরা জলগুলো ওঠাতে কুয়োর জলটা একদম অপরিষ্কার হয়ে গেছে। তো একটুও ভাল লাগে না এই কুয়োর জল বর্ষাকালে কাজকর্ম সারতে। যাই হোক, এইদিকে জানো তো, ওই যে তোমার জানলার পর্দাগুলো আছে না, কালকে রাতে খুলে রেখেছিলাম, সেই সমস্ত পর্দাগুলো এদিকে নিয়ে এসেছি একেবারে কাঁচা ধোয়া করতে। এই দিক দিয়ে কাচাকুচি শেষ, আর এই দিক দিয়ে দড়িটার মধ্যে মেলে দিচ্ছি। আকাশটা সকাল থেকেই যেন খুব একটা ভালো লাগছে না, তবুও কিন্তু ভয়ে ভয়ে কাচাকুচিগুলো করেই নিলাম। আর যে জলটা তো ঝরে যাক, তারপরে না হয় ঘরে বারান্দার যে দড়িগুলো আছে সেখানে মেলে দেবো। আর এখন অনেকগুলো দড়ি টাঙানো হয়েছে, যেহেতু বর্ষাকাল, সেহেতু বাইরে তো কোনো রকমে আধ শুকনো করে জলটা ঝরানো হয়, তারপরে ঘরেই মেলে দিই। আর এই দেখো, পর্দাগুলোর কালারগুলো কত সুন্দর, তাই না? এই কালারগুলো যেন তো আমার ভীষণ প্রিয়। আর এই পর্দাগুলো আমার যেন তো বিয়ের আগে, যখন ডোডোর পাপার সাথে আমার রিলেশন ছিল, তখন এই পর্দাগুলো ভিডিও কল করে দেখাতো কোনটা নেব, কোনটা কি করব। ঘরে বলতে পারো সমস্ত জিনিসের মধ্যে বেশিরভাগটাই আমার চয়েস করা ভিডিও কলের মাধ্যমে হয়ে গেছে। তো এগুলো প্রচুর স্মৃতি আছে জানো। যাই হোক, কথা বলতে বলতে এদিকে পাপোশটাও কিন্তু ধুয়ে মেলে দিয়েছি। আর উনুনে ছাই প্রচুর জমেছে, কিন্তু কি হয়েছে দেখেছো, উনানের এই যে আমার যেখানটায় বসে আছি পেছন দিয়ে পুরো মাটিগুলো দেখেছো ভেজা। এই মাটিগুলো ভিজেছে কেন জানো তো, ওই যে আমাদের সজলধারার কল দেয় না, সেই কলের জলগুলোই কিন্তু এদিক দিয়ে চুয়ে চুয়ে আসছে। আর ওই যে বর্ষাকাল একেতেই, সেই কারণে আরও হচ্ছে জানো।
তো সেই জন্য এই জায়গাটা ভিজে গেছে, আর উনানের ভেতরে ছাইগুলোও কিন্তু একেবারে ভিজে গেছে, কিন্তু কিছু করার নাই, এগুলো তুলে নিচ্ছি। আর এই ছাইগুলো ভেজার কারণে জানো তো উনানটা ধরাতেও রান্নার সময় ভীষণ কষ্ট হয়। কি করব, আমরা গ্রামের গৃহবধূ, আমাদের তো এভাবে নিত্যদিন চলতে থাকে, তাই না বলো? তো এইদিকে স্নান সেরে একেবারে ঘরে তো ঠাকুরকে ধূপ দেখিয়ে দিতে এসছি। ওদিক দিয়ে পুজো আমার সারা হয়ে গেল, এদিক দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর ডোডোর পাপা আমার জন্য চা বিস্কিট এনে এখানে রেখে দিয়েছে, বলছে যাও চা বিস্কিটটা খেয়ে নাও, অনেকটা বেলা হলো। হ্যাঁ গো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই 8:30 থেকে 9টা মতন। এখন কি কেউ চা খায়? কিন্তু কি করব, কাজ করতে করতে যে বেলা হয়ে যায়, সিঁদুরটাও সিঁথিতে ঠেকিয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া এরই মধ্যে হয়ে গেছে। আজকে সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। সকালে খেয়েছিলাম আজকে তোমার হলো ওই আলু সেদ্ধ আর কালকেকার কিছুটা তরকারি। তো রান্না বান্নার আবারও দুপুরের জন্য প্রস্তুতি। সকালের খাওয়া দাওয়া ধোয়া মাজা হয়ে গেছে, এদিকে কিছুটা বেগুন কেটে রেখেছি আর আলুগুলোও কেটে নিচ্ছি। আজকে আবার বেশি কিছু রান্না হবে না, ডোডোর পাপার আদেশ ছাড়া ঝাপটা করতে হবে, বেশি কিছু খেতে ভাল লাগছে না। বর্ষাকালে এক তরকারি ভাতই যেন শ্রেয়। আর কি বলতো, এই যে একটু বেলা হলেই বৃষ্টি আসছে, সেই জন্য আরও আমাকে বলছে বাইরে বসে বসে বৃষ্টিতে ভিজে আবার দেরি হয়ে গেলে তাতে এক তরকারি ভাত যা পারো তাই করে ঘরে চলে আসবা, ছোট ছেলে আছে যেহেতু, সেই কারণে কিন্তু বেশি কিছু করলাম না। আজকে একটু বেগুনগুলো কেটে রেখেছিলাম, আগে থেকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর জানো তো, নুন হলুদ যদি আগে থেকে মাখানো যায় না, তাহলে না বেগুন থেকে তোমার রসগুলো বেরিয়ে যায়, আর বেগুনটা ভাজাটাও খুব সুন্দর হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু আমি দুটো টিপস শেয়ার করে দিয়েছি। আরেকটি টিপস হলো, সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়াটাই ভালো। জানো তো, ঘরের লক্ষ্মী ঘরেই থাকে। যেই বাড়িতে অনেক বেলা অবধি হয়, ধরো সকালের রান্না, ওই ধরো বিকেলের রান্না, দুপুরের রান্না বিকেলে হচ্ছে, আর রাতের খাবার মাঝরাতে খাওয়া হচ্ছে, সেই ঘরে কিন্তু লক্ষ্মীর প্রবেশ থাকে না। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আলু কাটা ভাজা সমস্তটাই হয়ে গেছে। আর আলুটা আজকে কিন্তু ডিপ ফ্রাই করে ভেজেছি, যেহেতু চিকেন রান্না করব, চিকেনের জন্য কিন্তু আলুটা ডিপ ফ্রাই করে ভাজাটাই আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। এদিক দিয়ে পেঁয়াজগুলো ব্রেস্তার আকারে কেটে নিয়ে তোমার ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আদা রসুন পেঁয়াজ আর তোমার জিরে এগুলোও কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এদিক দিয়ে একটা টমেটোও দিয়ে দিলাম। আর জানো তো, সংসারে আসল লক্ষ্মীশ্রী কিসের জন্য আসে? একটা বাড়ির বউয়ের জন্য। যেই বাড়ির বউটা লক্ষ্মীবন্ত হয়, সেই বাড়ির বউয়েরই কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী থাকে। অনেকে আছে খাটুনির ভয়ে এটা করব না ওটা করব না করেই থাকে, তাই সেই সংসারে কিন্তু লক্ষ্মী প্রবেশ করে না। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে চিকেনের মশলাটাও আমার কষানো অনেকটা হয়ে গেছে। আর আজকে চিকেনটা নাকি অনেক টেস্টি হয়েছিল, এটা আমার কথা নয়, ডোডোর পাপাই আমাকে বলছিল চিকেনটা প্রচুর টেস্টি হয়েছে। আমার মনে হয় আলুটা ডিপ ফ্রাই করে ভেজে রেখেছিলাম বলেই কিন্তু এতটা টেস্টি হয়েছে। আর দেখবে কোনো তরকারি বেশ কষানোর পর একটু জল দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে দেবে, তারপরে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম লাগে। আর যদি সেই তরকারিটাকে ইন্তাসে ফুটিয়ে যাও, তাহলে দেখবে তরকারির টেস্টটা একটু আসে না, সেই কারণেই হয়তো অনেকটাই সুন্দর লেগেছে। যাই হোক, মাংসর কষানো হয়ে এসছে, আলুটাও লাস্ট অবধি দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে বেশি কষাবো না, একটু কষাবো, তেল ছেড়ে গেলেই কিন্তু নামিয়ে নেবো। আর যেন কাঠের উনানে রান্না করতে গেলে দুদিকেই কিন্তু হাত চালাতে হয়, একদিকে কাঠ ঢোকাতে হয় আর একদিকে রান্নাটা সারতে হয়। যাই হোক, চিকেন কষানো হয়ে গেছে। ডোডোর পাপার জন্য 4টি চিকেন আর একটা তোমার আলু তুলে রেখেছি। আর লবণটা একটু টেস্ট করে দেখলাম, জানো লবণটা একটু কম হয়েছে, সেই কারণে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, বেশি জল দিইনি, অল্প একটু জল দিলাম। ওই যে বললাম না, আজকে চিকেনটা বেশি ফোটাবো না, সেই কারণে। আর সত্যি বলতে চিকেনটা যখন পুরো কমপ্লিট হয়ে গেছে, তখন দেখতে পুরো মাটনের মতো লাগছিল, খেতেও কিন্তু অনেকটাই ভাল লেগেছে আমারও। যাই হোক, কাঠের রান্না দেখবা আলাদা একটা টেস্ট। চলো এবার একটু টেস্ট করে দেখি।
নুনটা একটু কম লাগছে, বেশি হয়নি জানো। নুনটা না অল্প অল্প করে দিচ্ছি, যাতে আমার ভয় লাগে বেশি নুন হয়ে গেলে তখন তরকারি কেউ খেতে পারবে না, আর আমি সবার কাছ থেকে বকা খাবো। সেই জন্য অল্প অল্প করে দিই, তারপরে টেস্ট করি, যদি দেখি নামানোর আগে কম হয়েছে তাহলে একটু দিয়ে নামিয়ে নিই। আর মিট মশলাটা যেন আমি একেবারে এই রান্নার ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিই। আমার যেন নামানোর পর মিট মশলা দিলে তরকারির টেস্টটাই ভাল লাগে না। আর জানো তো, আমি যখন প্রথম রান্না করি না, তখন না আমার এই তরকারি টেস্ট করে দেখতে একটু ভাল লাগতো না, কিন্তু এখন কি হয়েছে বলো তো, কার কাছে যাব, কাকে বলবো টেস্ট করতে, সেই কারণে নিজেই একটু টেস্ট করে নিই। আর এই দিক দিয়ে ওই যে সকালবেলা যে সমস্ত তোমার ওই জানলার পর্দাগুলো ছিল না, সেই সমস্ত পর্দাগুলো কেচেছিলাম ভয়ে ভয়ে, সেই ভয়টা কেটে গেছে, যেন একেবারে শুকিয়ে গেছে। আর পর্দাগুলো কতটাই সুন্দর লাগছে তাই না বলো, পুরো পরিষ্কার। তো একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। এটা অবশ্য আমি লাগল পাবো না, ডোডোর পাপাকে বলবো এটা টাঙিয়ে দিতে। আর যেটা আছে না ওই দিককার, তোমরা তো দেখো এই যে বিছানার ওপর দিয়ে উঠে দেখা যায় জানলাটা, এই যে এই জানলাটার কথাই বলছি তোমাদেরকে, দেখেছো এই জানলাটা বেশ ভালো করে লাগল পেয়ে যাচ্ছি। পুতুলগুলো আগে থেকেই তো কাঁচা ধোয়া করে রেখেছিলাম। এই বাড়ি থেকে যখন আমি বাপের বাড়ি গেছিলাম তার আগে তো পুতুলগুলো প্রথমে নামিয়ে দিলাম, আর তারপরে কিন্তু একেবারে ঢুকিয়ে নিচ্ছি সমান সমান করে, তারপরেই কিন্তু লাগিয়ে দেবো। আর এভাবে যেন পর্দা লাগাতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় ভাবতাম ইমা এই পর্দাগুলো ভরে কীভাবে, এগুলো লাগাই কীভাবে। অবশ্য আমাদের বাড়িতে না এরকম পর্দা ছিল না, আমার একটা বান্ধবীর বাড়িতে ছিল। আমি স্কুলে যেতাম যখন, সেই বান্ধবীকে রোজ ডাক দিতাম। তারপরে একদিন ওকে আমি না পেরে জিজ্ঞাসা করেছিলাম, জানো যে এই তোরা এই পর্দাগুলো কাচিস না, কী কোনোভাবে খুলিস? ও তখন আমাকে দেখিয়েছিল, এই দেখ এইভাবে খুলি। সত্যি ছোট ছিলাম যখন, তখন অনেকটাই বোকা বোকা ছিলাম, আর তখনের জীবনটাই অনেকটাই সুন্দর ছিল। কথা বলতে বলতে এখন ঘড়ির কাঁটায় বাজ সন্ধ্যা 5টা মতো। তো আজকে আর এত বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না, তাই ঘরের মধ্যে আনাচে কানাচে কাজ খুঁজে খুঁজে কাজ করছি। যাই হোক, একটু ল্যাথখোরের মতো ল্যাথ খেয়ে নিলাম, আর ডোডো আর আমি কিন্তু গল্প গুজব করলাম, তার সাথে ওকে একটু বই নিয়ে বসালাম। আর ডোডোর পাপার ভীষণ শরীর খারাপ জানো, ওই যে ঠান্ডা লেগেছে এই বৃষ্টিতে। আর এই বৃষ্টিটা তো এখন প্রথম বর্ষা, মানে নতুন বর্ষা শুরু হয়েছে, আর এই বর্ষার বৃষ্টি যদি একটু মাথায় পড়ে না, তাহলেই কিন্তু সবার একেবারে শরীর নাজেহাল হয়ে যাচ্ছে। সেই কারণেই কিন্তু ডোডোর পাপারও খুবই শরীরটা খারাপ। তো আমাকে বলছে এত শরীর খারাপ লাগছে, আমার না রাতের বেলা ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, পারলে একটু রুটি করবে। তো আর কি করি, ওর আবদার তো আর ফেলতে পারি না। তো আমি বললাম হ্যাঁ চলো রাতের বেলা তাহলে রুটি করি। ওই রুটি করেছি হাতে গুনে 10টা মতন। আমার অবশ্য রুটি খেতে ভালো লাগে না জানো, এই গরমের মধ্যে আমার মনে হয় দুটো ভাত হলেই ভালো। শীতকালে আবার তাও জোর করে যদি কেউ আমাকে দেয় একটা দুটো রুটি খায়। আর এদিক দিয়ে রুটি বানাচ্ছে আর একা একা বসে বসে বোর হচ্ছে বলে ও বলছে তুমি একা একা করছো, বোর হচ্ছ, আসো তোমার সাথে বসি আর তুমি রুটিগুলো করো, তাহলে তোমার রুটিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখেছো কত সুন্দর করে রুটিগুলো বেলছি। আগে কিন্তু রুটি বেলতে গিয়ে আমি ভারতের ম্যাপই বানিয়ে ফেলতাম, আর এখন সময়ের সাথে সাথে কত সুন্দরভাবে সমস্ত কাজকর্ম করাও শিখে গেছি। আর আগে রুটি বানাতে প্রচুর সময় লাগতো, এখন যেন ঝটপট করে সমস্ত রুটি টুটি বানিয়ে ফেলি। আর রুটিগুলো না একটা ফুলেছে একটা ফোলেনি, এরকমটাই হয়েছে, কিন্তু রুটিগুলো নাকি ভীষণ সুন্দর হয়েছিল। ডোডোর পাপার কথা, নরম হয়েছিল। তো ওর কাছে শান্তি মানে আমার সমস্ত কিছু শান্তি। যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখে যেও, স্কিপ করো না। এই যে আমার ফুলকো ফুলকো রুটি কমপ্লিট, পুরো ফুটবলের মতো লাগছে না? ছোটোবেলায় যখন মায়েরভাবে রুটি বানাতো তখন আমি মাকে বলতাম মা ফুটবল বানিয়েছো, আর হাসতাম। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন ছোট্ট পরিবারে